বন্ধুরা, আজকের পর্বে আমরা যে গল্পটি বলবো সেটি হচ্ছে প্রকৃত শিক্ষা। তোমরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছ, সেটি গ্রামের গণ্যমান্য মহাজন মোশাররফ সাহেবের বাড়ি। তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে শহরে। ছুটিতে সে বাবার কাছে বেড়াতে এসেছে। এসেই এক অদ্ভুত আবদার করে বসে বাবার কাছে। এই শুনো তার নমুনা। হেই ড্যাড, হোয়াটসঅ্যাপ? শুধু শুধু শহরে ভার্সিটিতে লেখাপড়া করাইতে পাঠালে? আমাদের কি কম আছে? তোমার একটা মাত্র ছেলে আমি। এত সম্পত্তি কে খাবে ড্যাড? সাচ এ ব্লাডি ফুল। কত করে বলেছি একটা বাইক কিনে দাও। প্রেস্টিজেরও তো একটা ব্যাপার আছে। সব বন্ধুদের বাইক আছে, শুধু আমারই নেই। সবাই কত দামি দামি ফোন ইউজ করে। ড্যাড, তুমি খ্যাতি রয়ে গেলে। স্মার্ট হও। আজকালকার যুগে মানুষ কত স্মার্ট। কতবার বলেছি একটা বাইক কিনে দাও, দামি সানগ্লাস কিনে দাও, দিলে না তো। রকি, কি বলছিস তুই এসব? তোর মতো একটা কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। তোকে ভার্সিটিতে পড়তে পাঠিয়েছি, স্টাইল মারতে নয়। আর তুই এসব কি বলছিস? একটা কথা মনে রাখিস, বসে খেলে রাজার রাজ্যও ফুরিয়ে যায়। আর তুই দুনিয়াটাকে যত সহজ ভাবছিস তত সহজ নয়। দেখ গিয়ে, তোর ছোটবেলার বন্ধু আরিফ কত কষ্ট করছে। গরিব ছেলে, কিন্তু তবুও বাবা মার জন্য কত কি করছে। তুই আমার জন্য কি করেছিস? এদিকে আরিফকে গ্রামের মাতবর কথা শোনাচ্ছে, শুধুমাত্র কেন সে তার বাবার চিকিৎসার জন্য কিছু অগ্রিম টাকা চেয়েছিল। আসলে আরিফ ছেলেটা গ্রামের মাতবরের এখানে কাজ করে। শুধু কিছু টাকার জন্য মাতবরকে সকাল থেকে কথা শোনাচ্ছে, কিন্তু আরিফ তাতে দমে যায়নি। আরিফ বিনীতভাবে তার কাছে রিকোয়েস্ট করে। এদিকে মাতবরের কথাটা আমরা শুনি। দেখ আরিফ, তরে অগ্রিম টাকা আমি কিল লাগিয়া দিমু। তুই কি আমার কাছে অগ্রিম কাজ করছস? শোন, টাকা গাছে ধরে না, বুঝলি? কাজ কর, তবেই টাকা দিমু। বলে মাতবর আরিফের মায়াভরা চেহারাটার দিকে তাকিয়ে ভাবে টাকাটা কি দেওয়া উচিত। এদিকে আরিফ বলে, মাতবর সাহেব, আপনারা হইলেন গ্রামের মাথা। আপনারা যদি আমগো সাহায্য না করেন, আমরা কই থেকে টাকা পাবো? একটু বিবেচনা কইরা দেখেন। আমার বাবা তো আপনারই বন্ধু এককালের। একটু যদি কিছু সাহায্য করতেন, আমি কাজ কইরা আপনার সব টাকা ফেরত দিয়া দিমু। আপনি যদি সাহায্য করতেন মাতবর সাহেব। মাতবর চোখের ইশারায় সম্মতিমূলক চিহ্ন জানায়। সন্তুষ্টিমূলক উত্তর পেয়ে আরিফও নিজের পথে রওনা দেয়, মাতবরও নিজের পথে রওনা দেয়। আরিফ কখনোই ভেঙে পড়ে না, কারণ সে জীবনের মানে জেনে গেছে। সে অনেক ধৈর্যশীল, শান্ত নদীর মতো নিজের কাজ করে যায়। এদিকে রকিদের বাড়ির ছাদে ছোটবেলার দুই বন্ধু আরিফ আর রকি দেখা করে। আরিফ বলে, হেই ডুড, ড্যাড কিছুই বুঝে না, সব সময় প্রেশার দেয় প্রেশার দেয়। এত প্রেশার ভালো লাগে না। ছুটিতে আসছি, কই ছুটিটা এনজয় করব, ঘুরবো, কিন্তু সেটা হচ্ছে না। বাবার জ্বালায় আর থাকা যাচ্ছে না। সব সময় খোঁটা দেয়, বলে বসে খেলে নাকি রাজার রাজ্যও ফুরিয়ে যায়। একটুও ভাল লাগে না ডুড। তুই কিছু একটা পরামর্শ দে তো, তুই তো আমার ছোটবেলার ফ্রেন্ড। এই থেকে একটা হাল করতেই হবে। কি নিয়ে যে ড্যাড ঘ্যান ঘ্যান করে, আর ভাল লাগে না। উপস, ধ্যাত। শোন বন্ধু, চাচা যান কিন্তু ঠিকই কইছে কথাটা। আসলেই বৈশা খাইলে রাজার রাজ্য ফুরাইয়া যায়। দেখ, তোর আব্বা অনেক পরিশ্রম কইরা এত সয় সম্পত্তি করছে।
তুই তোর মতো যদি ঘুরা ফিরা টাইম নষ্ট করতো তাইলে কিন্তু কিছুই থাকতো না তো গো। কথাটা খারাপ ভাবে নিস না দোস্ত। আমার এই দেখ, আমি কত পরিশ্রম করি, তবুও কি কিছু করতে পারি? তাহলে তুই পরিশ্রম ছাড়া কেমনি কি করবি? একটা কাজ করি চল, একদিন তুই আমার সাথে চল। তুই যদি সহজে টাকা কামাইতে পারোস তাহলে আমি মাইনা নিব তুই ঠিক রাস্তায় আসোস। আর যদি মনে হয় টাকা কামানো খুবই কষ্ট, তাইলে তোর কিন্তু ঠিক পথে ফিরে আসা লাগবো। কথাটা শুনে রকি রাজি হয়ে যায়। পরের দিন তারা সকালবেলা গ্রামের কাঠ ব্যবসায়ী আমজাদ আলীর বাড়িতে চলে যায় কাজের খোঁজে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করায় রকিও আরিফের সাথে কাজের জন্য আমজাদ আলীর বাড়িতে এসেছিল। কি খবর আরিফ মিয়া? লগে দেখি আবার রকি মিয়া দেও আনছ। তা কাম যে দিমু, এই রকি মিয়া কি তা পারবো নি? বড় লোকের পোলা, গায়ে রোদ বাতাস লাগাই নাই, লইয়া যায় পড়ছ। কাম দিলে তো মনে হয় দুইজনে মিল্লা করার পাইবা না। এর চেয়ে কই কি থাকবার দেও, করণ লাগবো না ওর। আর যদি করো তাহলে উত্তরের জঙ্গলের কাঠগুলো সব কাইটা ফালাইও, ওইগুলা কাইল হাটে তুলমু, ঠিক আছে? আমজাদ আলী চাচা, কাম নিয়ে আপনি ভয় পায়েন না, কাম 100-100ই হইব। আর আমি তো আছি, রকিরে আমি কাম শিখাইয়া দি মনে। রকি ভালা পোলা আছে, শুধু একটু শহরে যাইয়া মন মানসিকতাটা বদলাইয়া গেছে। তা আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমি সব সামলাইয়া নিব। কালকের আগেই সব কাঠ কাটা শেষ হইয়া যাইব। আপনি শুধু ঠিক মতো আমগো মজুরিটা দিয়া দিয়েন। কাম একবারে 100-100 হইব। কি কও রকি বন্ধু? টাকা কামাই করা অনেক সহজ, বলছিল না? এখন এই আমজাদ আলী চাচারে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেও টাকা কামাই করা কত সোজা। তুমি আমার চ্যালেঞ্জটা নিছ বন্ধু, চ্যালেঞ্জটা পুরা করবা না? চলো শুরু কইরা দেই। হেই কাঠুরিয়া আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাঠ কাইটা ফালা ফালা কইরা দিব। একদম 100-100 কাজ করব, আপনার কোনো অভিযোগের সুযোগ থাকবো না, বুঝলেন? ইয়ো, সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব টাকা হইল হাতের ময়লা, কামানো কোনো ব্যাপার না। মানি ইজ দ্য ডাস্ট অফ হ্যান্ড। একটু স্মার্ট হইতে শিখেন আঙ্কেল, স্মার্ট স্মার্ট। বিকালে কাঠ কাটতে গিয়ে রকি টের পায় যতটা সহজ সে ভেবেছিল ততটা সহজ নয়। কাঠ কাটতে গিয়ে হাতে হালকা আঘাত পেয়েছে, তাছাড়া অর্ধেক কাঠ কাটতেই তার অনেক পরিশ্রম হয়ে গেছে, কারণ সে আগে কখনো এসব করেনি। তবুও উপর দিয়ে আরিফের সাথে সে ভাব নিচ্ছিল। বন্ধু, তোমারে তো দেখে মনে হইতেছে না তোমার ভালো অবস্থা, তোমারে খুব ক্লান্ত ক্লান্ত দেখাইতেছে। তাছাড়া তুমি এক কাজ করো, এখন একটু রেস্ট নাও। দেখো, সারাদিন কাঠ কাইটা মাত্র 200 টাকা পাবা। তোমার কাছে কি মনে হয় টাকা কামানো খুব সোজা? সারাদিন গিয়া 200 টাকা, আর তুমি দিনে হাজার হাজার খরচ করো। শোনো, রাতে গ্রাম পাহারার ডিউটি আছে, ভালো টাকা দিব, রেডি থাই। শুনো, গ্রামে কিন্তু চোরের খুব উৎপাত আছে, ভালো কইরা পাহারা দিতে হইব। কোনো কিছু যদি চুরি যায় তাইলে কিন্তু আমগো জবাবদিহি করতে হইব, পরে কিন্তু উল্টা জরিমানা দেওয়ান লাগবো টাকা। তাই ঘুমানো যাইব না, সারা রাত পাহারা দেওয়ান লাগবো। এক রাত পাহারা দিলে আমরা দুইজনে 500 করে টাকা পামু। ওকে ব্রো, নো টেনশন। তুমি ওই দিকেরটা দেখো, আমি এই দিকেরটা দেখি। চোরের বাপেরও সাধ্য নাই চুরি করে। চিল ব্রো, চিল। বেশ কিছুক্ষণ পাহারা দেওয়ার পর রকির চোখে ঘুম লেগে আসে, যদিও দুজনেই ঝিমাতে থাকে। তারপর রাতের শীতল বাতাস আর পূর্ণিমার চাঁদের আলোয় দুজনেরই চোখ লেগে আসে, এর মধ্যে রকি ঘুমিয়ে পড়ে। এই সুযোগে গ্রামের কালু চোর
মাতবরের বাড়ি থেকে দামি দামি গয়না আর টাকা ভর্তি ব্যাগ নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় চুরি করে। পরদিন সকালে বিচার বসলো। বিচারে চায়ের কাপ হাতে নিয়ে গ্রামের মাতবর রেগে মেগে আগুন, কারণ চুরিটা যে তার বাড়িতেই হয়েছে। সেজন্য দুজনকে খুবই শাসাচ্ছেন, বলছেন, আমি কাউরে ছাড়মু না, সবাইরে দেইখ্যা আলমু, আমার জিনিস ফেরত চাই। বন্ধু, সর্বনাশ যা হবার তা তো হইয়াই গেল। এখন এত টাকা জরিমানা কেমনে দেবো? লাভের বদলে লস হইয়া গেল। এই শুনে রকি কান্না শুরু করে দিল। রকি কখনোই এরকম সিচুয়েশনের মুখোমুখি হয়নি, তাই রকি ভয় পেয়ে গিয়েছে। ইতিমধ্যে পুলিশ ওই চুরি হওয়া ব্যক্তি উদ্ধার করে মাতবরের কাছে নিয়ে আসে, যেখানে সালিশ হচ্ছিল। এরপর পুলিশ সব ঘটনা খুলে বলে, কাল রাতে যে চোরটা ব্যাগ নিয়ে পালিয়েছিল সে আজ সকালে ধরা পড়েছে থানায়, এখন সে আটক। আর ব্যাগটা দেখে সবাই হতবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি ব্যাগটা খুঁজে পাওয়া যাবে সেটা দেখে সবাই অবাক। সবচেয়ে বেশি খুশি হয়েছে আরিফ আর রকি, কারণ তাদের জরিমানা দিতে হবে না। পুলিশ ব্যাগটি মাতবরের হাতে বুঝিয়ে দিয়ে তারপর সেখান থেকে চলে যায়। রকি খুশিতে লাফাতে থাকে আর বলতে থাকে যে সে বুঝতে পেরেছে টাকা কামানো কত দায়িত্বশীলতার আর কঠিন কাজ। সে আজকে থেকে আর কখনোই অতিরিক্ত টাকা খরচ করবে না, টাকার অপচয় করবে না, আর টাকা কামানো সহজ কাজ মনে করবে না, এবং সব পেশাকেই সম্মান করবে। তার কথাগুলো শুনে সবার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল, কারণ রকি সচরাচর উল্টো প্রকৃতির ছেলে। যাই হোক, এই সব ঘটনা থেকে রকি উপযুক্ত শিক্ষা তো পেল, সেটাই রকির জন্য অনেক। আরিফ বলল, বন্ধু তুমি বুঝতে পারছো, এটাই অনেক বেশি কিছু। আর দেখো, তোমার বাবাও এককালে অনেক পরিশ্রম করছে, টাকার অভাব ছিল কিন্তু কখনোই হাল ছাড়ে নাই। যখন ওনার টাকা হয়েছে তখনও উনি কখনোই টাকার গরম দেখায় নাই, বরং সব সময় টাকা ধইরা রাখার চেষ্টা করছে। যাক বন্ধু, তুমি এই যে শিক্ষাটা পাইলা এটা সারা জীবন ধইরা রাখো, তাইলে জীবনে অনেক উন্নতি করতে পারবা। তারপর দুজনে গ্রামের ছোট্ট নদীটাতে বেড়াতে গিয়ে আরিফ রকির কাছ থেকে এই কথা নেয় যে যেভাবেই হোক রকি লেখাপড়ায় মন দেবে এবং উন্নতি করবে এবং বাবার মুখ উজ্জ্বল করবে আর গ্রামের জন্য কিছু করবে।